সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে যে মালয়েশিয়া সফরটা সফল তেমন হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে মালয়েশিয়ায় যে শ্রমবাজার, সেই শ্রমবাজার শিগগিরই খুলছে না। এই সমস্যা যখন কাটানো যাচ্ছে না, তখন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরটা আসলে সফল হওয়ার তেমন কিছু দেখছেও না। নগদ হিসাব নিকাশ চলছে মালয়েশিয়া সফরের পরে চীন সফরকে নিয়ে। চীন সফর থেকে নগদে আমরা কি পেলাম, এই হিসাব নিকাশ যখন চলছে এবং গণমাধ্যম সেই হিসাব নিকাশগুলো করে যথাযথ কর্তৃপক্ষকে প্রশ্ন করার যখন চেষ্টা করছে, তখন যথাযথ কর্তৃপক্ষ সাংবাদিকের ওপরে ক্ষেপে যাচ্ছেন, ক্ষেপে তীব্র কটাক্ষ করে মন্তব্য করছেন। এই সেই যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। তিনি সাংবাদিকের প্রশ্নে ক্ষেপে গেলেন। চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা। কি বলছেন ডক্টর খলিল, সাংবাদিকরা কি প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরের ধরন বলে দেয়, কি ইঙ্গিত দেয়, কি বলে দেয়, সেগুলো একটু হিসাব করে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চীন সফরও কি তাহলে ব্যর্থ হলো? আমরা চীন সফরে চীনের প্রস্তাব সম্পর্কে জানি। চীন করিডোর চায়, মায়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের রাস্তা তৈরি হবে, যেটাকে অর্থনৈতিক করিডোর বলা হচ্ছে, সেটা চায়। কিন্তু আমেরিকাকে করিডোর দেয়া হয়নি। চীনকে করিডোর দেয়া যদি হয় মায়ানমার দিয়ে, সেটাকে আমেরিকা ভালো দৃষ্টিতে নেবে? চীনের এই প্রস্তাব কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে? এরকম প্রশ্ন রয়েছে। আরও অনেক আলোচনা চীনের সঙ্গে হয়েছে, কিন্তু কোনো ধরনের চুক্তি বাস্তবায়ন কিংবা কোনো ধরনের অর্জন, নগদ অর্জন চীনের এই সফরে হয়নি। এটা এখন দৃশ্যমান। এবং সেই প্রশ্নটাই ডক্টর খলিলকে যখন সাংবাদিকরা করতে গেলেন, তখন ডক্টর খলিল ক্ষেপে গেলেন, রেগে গেলেন। তার এই ক্ষেপে যাওয়া কিংবা রেগে যাওয়াই বলে দেয় চীন সফরে আমরা আদতে বলার মতো কিছুই পাইনি। কিন্তু কেন? যখন কূটনীতিবিদ হিসেবে তিনি অনেকের কাছে প্রশংসিত এবং তাকে এই কূটনৈতিক কাজটা করার জন্যই পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানানো হয়েছে, তখন তার মানে এই চীন সফরে প্রধানমন্ত্রীর যদি ব্যর্থতা থাকে অর্জনের দিক থেকে, তাহলে সেই ব্যর্থতাটা তো মূলত পররাষ্ট্রমন্ত্রীর। কি হয়েছে ঘটনাটা, এই ফটোকার্ডটা দেখে নিন বিজনেস স্ট্যান্ডার্ডের। সেখানে তিনি বলছেন, আমরা ভিক্ষার থলি নিয়ে যাইনি। দুই দেশের সম্পর্কের অভিমুখ ঠিক করতে এই সফর। এটা ঠিক হলে বাকিগুলো ভবিষ্যতে আসবে। একটু আত্মসম্মান বোধ রাখেন, এ ধরনের বিব্রতকর প্রশ্ন করবেন না। প্রশ্নটা কি ছিল সেটা একটু আমাদের জানতে হবে। তার আগে একটা প্রশ্ন এখানে উদয় হয় তার এই বক্তব্যে, যে দুই দেশের সম্পর্কের অভিমুখ ঠিক করতে এই সফর। চীনের সঙ্গে কি আমাদের সম্পর্ক জিরোতে ছিল? সেই প্রশ্নটা কিন্তু আসে। আমরা জানি আওয়ামী লীগ সরকার বহু অপকর্ম করেছে, কিন্তু একই সাথে চীনের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, চীনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। চীন বাংলাদেশে বহু কিছুতে বিনিয়োগ করেছে, ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছে তারা, এবং সাথে সাথে আমেরিকার সঙ্গেও সম্পর্ক ঠিক রেখেছে। শেষের দিকে এসে আমেরিকা রেগে গিয়েছিল, তার প্রতিদানও আওয়ামী লীগ ঠিকঠাক মতো পেয়েছে। তাহলে তিনি যে বলছেন যে দুই দেশের সম্পর্কের অভিমুখ ঠিক করতে গিয়েছেন, কথাটা কি বাস্তবসম্মত হলো? কি বলছেন চলুন একটু বিস্তারিত জানি। বাংলাদেশ চীন সফর থেকে নগদ কি পেল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন, বিব্রতকর প্রশ্ন করবেন না, এ ধরনের বিব্রতকর প্রশ্ন করবেন না, একটু আত্মসম্মান বোধ রাখেন, এই কথা তিনি বলেছেন। তিস্তা নদী মহাপরিকল্পনা সম্পর্কে ডক্টর খলিলুর রহমান বলেন, এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।
আমরা আশা করছি খুব দ্রুতই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গভীরতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। তিনি উল্লেখ করেন, বেইজিং খুব সীমিত সংখ্যক দেশের সঙ্গে এই স্তরের অংশীদারিত্ব বজায় রাখে। তাহলে এটাই যদি সত্য হয়, তাহলে আপনি বলছেন কেন যে দুই দেশের সম্পর্কের অভিমুখ ঠিক করতে আপনি গিয়েছেন? সম্পর্ক তো ছিলই, তাদের সঙ্গে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ডক্টর ইউনূস আমলে তো এরকম কথাও বলা হয়েছে যে ভারতের চিকিৎসার পরিবর্তে বিকল্প হিসেবে আমরা চীনকে তৈরি করব, চীনে চিকিৎসা নিতে যাবে, এরকম বক্তব্যও তো শুনেছি। সুতরাং ইউনূস সরকারও তো মানে চীনের সঙ্গে সম্পর্ক অবনতির দিকে যাক এটা চেষ্টা করেনি কিংবা চায়নি, যদিও অবনতির দিকে গিয়েছে তাদের আমেরিকা চুক্তির কারণে। তিনি আর কি বলছেন যে চীন সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখে না। এশিয়ায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে তাদের এমন অংশীদারিত্ব রয়েছে যেটা বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হয়েছে, এই দাবি তিনি করেছেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রতিফলন এবং এই দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সাংবাদিকের প্রশ্নে আপনি ক্ষেপে গেলেন কেন? এটা একটা বড় প্রশ্ন। যদিও আপনি রাজনীতিবিদ না, রাজনীতি বোঝেন খুব কম বোধহয়। জনগণের সঙ্গে সম্পৃক্ততা আপনার শূন্য, সাংবাদিকের সঙ্গে সম্পৃক্ততাও আপনার মোটামুটি শূন্যের পর্যায়ে। সাংবাদিকের সঙ্গে যখন আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তখন কিন্তু সাংবাদিক খুব সহজেই বুঝে যাবে যে চীন সফরে আপনার আদতে বলার কিছু নেই, প্রাপ্তিযোগ নেই, প্রাপ্তিযোগ শূন্য, নগদে আপনি আদতে কিছুই পাননি। সেই কারণে আপনি এই প্রশ্নের উত্তরে সাংবাদিককে জ্ঞান দিয়ে ছেড়ে দিলেন এবং দেশাত্মবোধ, আত্মসম্মান বোধ শিখিয়ে ছাড়লেন। ব্যাপারটা কি ঠিক হলো? তাহলে কি সেই প্রশ্নই সঠিক বলে বিবেচিত হবে যে চীন সফরে আদতে আমাদের কিছুই অর্জন হয়নি, ব্যর্থ হয়েছে? আমরা তো সেই ব্যর্থতা চাই না। আমরা প্রত্যাশা করব চীন সফরটা অনেক বেশি সফল হয়েছে, এটা প্রমাণিত হোক খুব শীঘ্রই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।